নমস্কার। নাইয়া লাইভ সবার জন্য এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি অনুষ্ঠানের শুরুতেই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি বাবুদা শ্রী অনুপ চক্রবর্তী মহাশয়কে। আমার আরেক দাদা শ্রী বিজয় দত্তকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতেই হবে এই অনুষ্ঠানে যোগদানের জন্য, আমাকে উৎসাহ ও সব রকম সাহায্য করার জন্য। শ্রীমতী অঙ্কিতা চক্রবর্তীকে আমি ধন্যবাদ জানাচ্ছি তার সুচারু কারিগরি সাহায্যের জন্য। পরিশেষে নাইয়া লাইভের সভ্য ও শ্রোতা দর্শকদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আজ এই অনুষ্ঠানে আমার কবিতা পাঠ ও আবৃত্তি আপনাদের ভালো লাগলে আমার প্রয়াস সার্থক হবে। আমার কথা শোনা যাচ্ছে তো? यदर्चिमाद् यदणुभ्राणु च यस्मिन् लोकानिहिता लोकिनश्च तदेतदक्षरं ब्रह्म स प्राणस्तदु वाङ्मनः तदेतत् सत्यं तदमृतं तद्वेद्धवं সমবিদ্ধি। উপনিষদের এই স্তোত্রে বলা আছে, যিনি অনুপরমাণুতে বিরাজমান হয়েও সমস্ত বিশ্বের সমস্ত লোকে প্রকাশিত, তিনি প্রাণ, তিনি মন, তিনি বাক রূপ অক্ষর ব্রহ্ম, তিনি সত্য এবং অমৃত। তাঁকেই সম্যক উপলব্ধি করতে হবে, তাঁকেই জানতে হবে। কবিতার জগৎ আমাকে বাকরূপ অক্ষর ব্রহ্মকে জানতে, উপলব্ধি করতে সাহায্য করে। আমার আনন্দ, বিরহ, সুখ দুঃখের সাথী কবিতা। কবিতা আমার বর্ষার ভরা নদী, কবিতা আমার ভোরের শিউলি জুঁই, কবিতা আমার বুকে থাক নিরবধি, কবিতা আমার স্তন্যদায়িনী তুই। কবি কবিতার জন্ম দেন তার উপলব্ধির আলোয়। আমরা পাঠক সেই আলোয় অবগাহন করি। কিন্তু কবিতা কবির কাছে কোন রূপে ধরা দেয়, এই খোঁজের ফসল আমি আজকের অনুষ্ঠানের প্রথম ভাগে আপনাদের কাছে পৌঁছে দিতে চাই কবিতা প্রিয় শব্দাবলী পর্বে। যাকে ছাড়া কবিতা নিয়ে ভাবাও যায় না, তারই কথা দিয়ে শুরু করি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রাবলীর ৯৪ সংখ্যক পত্রে তিনি কবিতা নিয়ে কি বলেছেন দেখি। কবিতা আমার বহুকালের প্রেয়সী। বোধহয় যখন আমার রথির মতো বয়স ছিল, তখন থেকে আমার সঙ্গে বাগদত্তা হয়েছিল। তখন থেকে আমাদের পুকুরের ধারে বটের তলা, বাড়ি ভিতরের বাগান, বাড়ি ভিতরের একতলার অনাবিষ্কৃত ঘরগুলো এবং সমস্ত বাইরের জগৎ এবং দাসীদের মুখের সমস্ত রূপকথা এবং ছড়াগুলো আমার মনের মধ্যে ভারী একটা মায়া জগৎ তৈরি করছিল। তখনকার সেই আবছায়া অপূর্ব মনের ভাব প্রকাশ করা শক্ত, কিন্তু এই পর্যন্ত বেশ বলতে পারি কবি কল্পনার সঙ্গে তখন থেকেই মালাবদল হয়ে গিয়েছিল। কিন্তু ও মেয়েটি পয়মন্ত নয়, তা স্বীকার করতে হয়। আর যাই হোক, সৌভাগ্য নিয়ে আসেন না, সুখ দেন না বলতে পারি নে, কিন্তু স্বস্তির সঙ্গে কোনো সম্পর্ক নেই। যাকে বরণ করেন তাকে নিবিড় আনন্দ দেন, কিন্তু এক এক সময় কঠিন আলিঙ্গনে হৃৎপিণ্ডটি নিংড়ে রক্ত বের করে নেন। যে লোককে তিনি নির্বাচন করেন
সংসারের মাঝখানে ভিত্তি স্থাপন করে গৃহস্থ হয়ে স্থির হয়ে আয়েশ করে বসা সে লক্ষ্মী ছাড়ার পক্ষে একেবারে অসম্ভব। কিন্তু আমার আসল জীবনটি তার কাছেই বন্ধক আছে। সাধনাই লিখি আর জমিদারি দেখি। যেমনি কবিতা লিখতে আরম্ভ করি আমি বেশ বুঝতে পারি এই আমার যথার্থ স্থান। যেমনি কবিতা লিখতে আরম্ভ করি অমনি আমার চিরকালের যথার্থ আপনার মধ্যে প্রবেশ করি। বেশ বুঝতে পারি এই আমার স্থান। জীবনে জ্ঞাত এবং অজ্ঞাত সারে অনেক মিথ্যাচারণ করা যায়, কিন্তু কবিতায় কখনো মিথ্যা কথা বলিনি। সেই আমার জীবনের সমস্ত গভীর সত্যের একমাত্র আশ্রয়স্থান। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কাছে কবিতা তার প্রেমিকা, এ অনেক বেশি জাগতিক। কবিতা প্রেমিকা। কবিতা আমার ওষ্ঠ কামড়ে আদর করে, ঘুম থেকে তুলে ডেকে নিয়ে যায় ছাদের ঘরে। কবিতা আমার জামার বোতাম ছিঁড়েছে অনেক, হঠাৎ জুতোয় পেরেক তোলে। কবিতাকে আমি ভুলে থাকি যদি, অমনি সে রেগে হঠাৎ আমায় ডাবল ডিকার বাসের সামনে ছুঁড়ে ফেলে দেয়। আমার অসুখে শিয়রের কাছে জেগে বসে থাকে, আমার সুখকে কেড়ে নেওয়া তার প্রিয় খুনসুটি। আমি তাকে যদি আয়নার মতো ভেঙে দিতে যাই, সে দেখায় তার নগ্ন শরীর। সে শরীর ছুঁয়ে শান্তি হয় না, বুক জ্বলে যায়, বুক জ্বলে যায়, বুক জ্বলে যায়। এবার আসি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতায়, তার নিজের কাছে স্বীকারোক্তি কবিতায়। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা। আমি হাজার দরজা ভালোবেসেও তবু তোমার বন্ধ দুয়ারে মাথা কুটেছি। কখনো এর কখনো ওর দখলে গিয়েও ফিরি তোমারই টানে কবিতা। আমাকে নাকি ভীষণ জানে সকলে, তোমার থেকে বেশি কে জানে কবিতা? আমি ভিড়ের মধ্যে ঘুরে বেড়াই, গোপন রাখি সকল শোক কবিতা। আমি শ্মশানে ফুল ঘটাবো, তাই তোমার বুকে চেয়েছি ঢেউ রটাতে। আমি সকল সুখ মিথ্যে মানি, তোমার সুখ পূর্ণ হোক কবিতা। আমি নিজের চোখ উপড়ে আনি, তোমাকে দি তোমার চোখ ফোটাতে। তুমি তৃপ্ত হও, পূর্ণ হও, জালো ভুলোক, জালো দুলোক কবিতা। এরপর তারাপদ রায়ের একটি ছোট কবিতা, শেষ না হওয়া কবিতা। তুমি আমার ভেঙে যাওয়া আঙুরবালার রেকর্ড, বনলতা সেনের প্রথম সংস্করণের মলিন মলাট, দিনশেষের স্তব্ধ নীল আকাশে নিভন্ত সাদা পাখি। তুমি আমার ৭০-এর দশক, মুক্তির দশক। তুমি আমার অসম্পূর্ণ ভালোবাসা, শেষ না হওয়া কবিতা। কুয়োর ধারে কামরাঙা গাছের নিচে একাকিনী শালিক বনিতা। রেলগাড়ির পাদানিতে ঝুলতে ঝুলতে চোখ ভরে দেখা বিশাল দিঘির জলে নীল আকাশ ও নিঃসঙ্গ স্বর্ণ কমল। পুলিশ ব্যারাকের দেয়ালে আলকাত্রার অক্ষরে গোটা গোটা লেখা, তুমি আমার চীনের চেয়ারম্যান, আমার চেয়ারম্যান। আমার মমতা, আমার দুর্দিন, আমার স্মৃতি, আমার পরাজয়। তুমি আমার দুর্ভাগ্য, তুমি আমার বেদনা, তুমি আমার আঙুরবালা, নিভন্ত সাদা পাখি। তুমি চিরদিনের শেষ না হওয়া কবিতা। এই পর্বে শেষ কবিতা অকিঞ্চিৎ করের
স্বীকারোক্তি। কবিতা আমার দুষ্টু ছেলের দুরন্ত ছোটাছুটি, কবিতা আমার গোপন স্মৃতি সুবাসিত কস্তুরী, কবিতা আমার প্রখর গ্রীষ্মে আকণ্ঠ জলপান, কবিতা আমার ক্লিন্ন সন্ধ্যায় পিলু বারোয়ার তান, কবিতা আমাকে প্রতিটি নারীর সলাজ সমর্পণ, কবিতা আমার মুহূর্ত ভুলে প্রতিমা বিসর্জন, কবিতা আমার একাশিয়া ডালে দোলানো বেগনি আঁচল, কবিতা আমার আবিরে আঁধার প্রথম গোপন দোল, কবিতা আমার অধারা মানবী নিরুদ্দেশ হাতছানি, কবিতা আমার সবল দুহাত শূন্য থাকার গ্লানি, কবিতা আমার দিনযাপনের দুঃখদায়িনী আপোষ, কবিতা আমার দারুণ শোকের সহন্তারক রোষ, কবিতা আমার দুহাত বাড়ানো তৃষ্ণার অঞ্জলি, কবিতা আমার বৃথা অভিমান গোপন দুঃখ হারানো শব্দাবলী, কবিতা আমার চোখের আড়ালে তোমায় অবিশ্বাস, কবিতা আমার তোমার গভীরে আমৃত্যু বসবাস। কবিতা কবিদের সৃষ্টি, আর তাদের সৃষ্ট অক্ষরমালায় আমরা পাঠকরা নতুন করে দেখি আমাদের চারপাশ, তাদের কবিতায় আমরা ফিরে পাই আমাদের বোধ। এই যে আমাদের চারপাশ, চারপাশের জল জমি আবাদ, মানুষের ঘরবাড়ি শহর নগর, এই সব কিছু মিলিয়ে যে আমার স্বদেশ, এই বোধ কবির চাইতে আর কে পারেন প্রিয় শব্দে সাজিয়ে তুলতে। স্বদেশ নিয়ে এখন আমি কয়েকটি কবিতা নিবেদন করব, দেখো এই আমার স্বদেশ। প্রথমে কাজী নজরুল ইসলামের কবিতা বাংলাদেশ। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর, শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তাঁর পরে ঝরি, যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে, ওরে আকাশ ছেয়ে মেঘ চিকুর, গ্রীষ্মে নাচে বামা কাল বৈশাখী ঝড়ে, সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে, শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতি বিধুর, হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে, শীতের অলস বেলা পাতা ঝরার খেলা, ফাগুনে পরে সাজ ফুলবধূর। এই দেশের মাটি জল ও ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে, এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চিরমধুর। এরপর সুভাষ মুখোপাধ্যায়ের একটি কবিতার নির্বাচিত অংশ, জননী জন্মভূমি। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলতে পারিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু, শুয়ে শুয়ে মার চোখে জল ভরে উঠত। আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি। হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি, যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার দু হাতের 10 আঙুলে তাহার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানেই, হে জননী তুমি, আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে। অমিতাভ দাশগুপ্তের কবিতা এরপরে স্বদেশ। টুটি ছিঁড়ে কিছু রক্ত ঢেলেছি করবীর মূলে, ভুল হয়েছিল, ছুটে চলে গেছি পাহাড়তলির নীল স্কুলে, ভুল হয়েছিল,
মেঘ একটানে কালো টুপি খুলে হঠাৎ যেখানে আলোর ঝর্ণা, ধর্মঘটের মতো বোল্ডারে আছাড়ি পিছাড়ি খ্যাপাটে জোয়ার, স্যাংচুয়ারির সবুজ গহনে হাতির খেদায় বিনিদ্র রাত, এমুড়ো ওমুড়ো উত্তর থেকে দক্ষিণে ফেরা। ভুল হয়েছিল। ভিখারি বালক স্বপ্নে পেয়েছে এক থালা জুঁই, তারই তো স্বপ্নে মায়ের বুকের দুধের মতন ফিনিকে ফিনিকে ধানের বন্যা, তিনখানা ইটে পাতা উনুনের আঁচে ফুটপাথে গাঁওছুট বুড়ি স্বপ্ন দেখছে দেশের ভিটায় লোক ঝমঝম ভরা সংসার, শহুরে রক্ত কার্বাইডের জ্বালায় ক্ষিপ্ত। হারে যৌবন, এই সব মিলিয়ে আমার স্বদেশ, আমার রক্ত মাংস। ভালোবেসে বেশে চোখ চলে যায়। ভালোবাসা সে কি ভুল হয়েছিল? সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। সার্থক জনম মাগো, সার্থক জনম মাগো, তোমায় ভালো বেশে সার্থক। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা যদি নির্বাসন দাও। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ, এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। ধান খেতে চাপ চাপ রক্ত, এইখানে ঝরেছিল মানুষের ঘাম। এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম। এখনো নদীর বুকে মোচার খোলায় ঘোরে লুঠেরা ফেরারি, শহরে বন্দরে এত অগ্নিবৃষ্টি। বৃষ্টিতে চিক্কন তবু এক একটি অপরূপ ভোর। বাজারে ক্রূরতা, গ্রামে রণহিংসা, বাতাবি লেবুর গাছে জোনাকির ঝিকমিক খেলা। বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা, বুলেট ও বিস্ফোরণ, শঠ তঞ্চকের এত ছদ্মবেশ। রাত্রির শিশিরে কাঁপে ঘাস ফুল, এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে, নিথর দিঘির পাড়ে বসে আছে বক। আমি কি ভুলেছি সব স্মৃতি? তুমি এত প্রতারক। আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর ওড়াউড়ি, মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি। নিইনি কি খেজুর রসের ঘ্রাণ, শুনিনি কি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর। বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। এরপর সুভাষ মুখোপাধ্যায়ের আরেকটি কবিতা দিয়ে এই পর্বের শেষ। শুধু ভাঙা নয়। ভেঙো না গো,
ভেঙোনাকো শুধু ভাঙা নয়, চাষের জন্য যে জমিটা পেলে ভালো হয় সে তো ঠিক বালি চিকচিক ডাঙা নয়। দেখো দেখো, এই ছোট্ট সবুজ উঠোনেই হামাগুড়ি দেয়, ব্যথা পেলে কাঁদে, পড়ে গেলে ঠেলে ওঠে ফের, ছোট ছোট দুটো হাত দিয়ে বাঁধে স্বাদ আহ্লাদ আমাদের। হাত ছেড়ে দিলে দেয়ালটা ধরে করে হাঁটি হাঁটি পা পা, ভুলে যেন তাকে দিও না কো মাটি চাপা। ভেঙোনাকো, ভেঙোনাকো শুধু ভাঙা নয়, এখনো আকাশ সূর্যের রঙে রাঙা নয়, শিয়রে দাঁড়িয়ে থাবা তুলে আছে গলিত নখ এ রাত্রি। তবু যদি দুটি একটি করেও পাপড়ি খুলে যায়, কাছে থেকো, পাছে কোনো মদমত্ত হাতির পায়ে সেটুকুও হয় থেতো। ক্রমাগত চোখ রাঙিয়ে রাঙিয়ে যারা হয়ে গেছে অন্ধ, তাদের নাকের কাছে ধরে দিও ফুলের একটু গন্ধ। ভেঙোনাকো, ভেঙোনাকো শুধু ভাঙা নয়, মৃত্যুটা যত বড়ই হোক না, জীবনের চেয়ে এমন কিছু সে ঢেঙা নয়। যার লাগে না কু মিষ্টি মানুষের এই সৃষ্টি, যে বলবে এই পৃথিবীতে আছে এক রং শুধু রক্তের, যত থাক নাম ডাক্তার, যত বড় দল থাকুক অন্ধ ভক্তের, টেকে কি না টেকে একবার ভালো কবিরাজ ডেকে অচিরে দেখানো দরকার। ভেঙোনাকো, ভেঙোনাকো শুধু ভাঙা নয়, মন দাও আজ এর চেয়ে আরো তাজা রঙে এঁকে দেশ জুড়ে আরো বড় এক ছবি টাঙানোই, আস্ত একটা জীবনকে ঘরে আনা যাক, একটুও যার ভাঙা নয়। ভেঙোনাকো শুধু ভাঙা নয়। যেসব বন্ধুরা আমার সাথে রয়েছেন তাদের সবাইকে আমার ধন্যবাদ জানাই। আমি আলাদা করে নাম উল্লেখ করছি না, আমি সবাইকে একসাথে আমার ধন্যবাদ জানাচ্ছি। আমার খুব ভালো লাগছে। তোর কি কোনো তুলনা হয়? তুই চোখ বুঝলে হিমসাগর, চোখ মেললে অনন্ত নীল আকাশ, বুকের মধ্যে সমস্ত রাত তুষার ঢাকা পাহাড়, সমস্ত দিন সূর্য ওঠার নদী। তোর কি কোনো তুলনা হয়? তুই ঘুমের মধ্যে জল ভরা মেঘ, জাগরণে জন্মভূমির মাটি। যার শব্দমালায় এই অতুলনীয় আখ্যান, তিনি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। এই বছর 2020 সালে তার জন্মশতবার্ষিকী। তার কয়েকটি কবিতা দিয়ে সাজানো এই পর্বের ডালি আর এক আরম্ভের জন্য। প্রথম কবিতা, রাজা আসে যায়। রাজা আসে যায়, রাজা বদলায়, নীল জামা গায়, লাল জামা গায়, এই রাজা আসে, ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। গোটা পৃথিবীকে গিলে খেতে চায় সেই যে ন্যাংটো ছেলেটা, কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে, চলবে। পেটের ভিতর কবে যে আগুন জ্বলেছে, এখনো জ্বলবে। রাজা আসে যায়, আসে আর যায়, শুধু পোশাকের রং বদলায়, শুধু মুখোশের ঢং বদলায়। পাগলা মেহের আলী দুই হাতে দিয়ে তালি, এই রাস্তায় ওই রাস্তায়, এই নাচে ওই গান গায়, সব ঝুট হ্যায় সব ঝুট হ্যায়, ঝুট হ্যায় সব ঝুট হ্যায়। জননী জন্মভূমি, সব দেখে সব শুনেও অন্ধ তুমি, সব জেনে সব বুঝেও বধির তুমি। তোমার ন্যাংটো ছেলেটা কবে যে হয়েছে মেহের আলী, কুকুরের ভাত কেড়ে খায়, দেয় কুকুরকে হাততালি। তুমি বদলাও না, সেও বদলায় না, শুধু পোশাকের রং বদলায়, শুধু
পোশাকের ঢং বদলায়। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের এই অতি পরিচিত কবিতার পাশাপাশি তিনি চেয়েছেন প্রেমের কবিতা লিখতে, কিন্তু সেখানেও সেই মানুষ, আগুন, মানুষের পৃথিবী। এরপরে কবিতা এসো আমরা প্রেমের গান গাই। রাজা দেখলাম, রানী দেখলাম, এবার একটু মানুষের কাছে বসতে চাই। এসো আমরা প্রেমের গান গাই। এসো আমাদের প্রিয় কবির কাছে যাই। তাকে বলি, আপনি গাছ, ফুল, পাখি ভালোবাসেন, আপনি মানুষ ভালোবাসেন। প্রেমের গান গাইতে আমাদের গলা কেঁপে যায়, আপনি আমাদের গান শেখান। রাজা দেখলাম, রানী দেখলাম, এবার আমরা আমাদের প্রিয় কবির কাছে ফিরে যাব। কবিকে না পাই, আমরা চিৎকার করে তাঁর কবিতা বলবো। আমাদের বেসুরো গলায় হয়তো উচ্চারণ ঠিক মতো হবে না, হয়তো তাঁর প্রেমের গান কান্নার মতো শোনাবে, কিন্তু আমরা চেষ্টা করব আমাদের গান যেন কান্না না হয়, যেন আমাদের ভালোবাসা কবিতার আগুনে নম্র হয়, পবিত্র হয়, মানুষের জন্য। আমরা মানুষকে স্পর্শ করতে চাই। পরের কবিতা ফুল ফুটুক তবেই বসন্ত। প্রেমের ফুল ফুটুক, আগুনের মতো রং ভালোবাসার, রক্ত জবা। আগুন ছাড়া মিথ্যে ভালোবাসা। এসো আমরা আগুনে হাত রেখে প্রেমের গান গাই। আলো আসুক, আলো আসুক, আলো, বুকের মধ্যে মন্ত্র হোক রক্ত জবা। এসো আমরা আগুনে হাত রেখে মন্ত্র করি উচ্চারণ, রক্ত জবা। এসো আমরা প্রেমের গান গাই। এরপরের কবিতা হওয়া না হওয়ার গল্প। সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। তার তো একটাই জীবন। মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে? সে আরো অনুভব করত প্রেমই কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি, তার মন্ত্র। কিন্তু তবু তার কবিতা, একটার পর একটা তার নিজের লেখা কবিতা, কি প্রেম, কি জল, এমনকি পায়ের নিচের শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল না। কবিতার জন্য তার দিবস রজনীর জাগরণ, যা ছিল তার জীবনের কঠিনতম সত্য। প্রেম নয়, তাকে বারবার অপ্রেমের দারুণ আগুনে ছুঁড়ে দিয়ে বলতো, এখানেই তোর পরিশুদ্ধি। এই যে আগুন, মানুষের পৃথিবী, আগে তার খিদে মেটা। তোর সমস্ত কবিতা, তোদের সমস্ত কবিতা সে তার ক্ষুধার্ত জিভ দিয়ে চেটে খাবে। তুই মূর্খ, জীবনের পাঠ এখান থেকেই শুরু কর। দেখতে দেখতে তার কৈশোর গেল, যৌবন গেল, এখন তার মাথার সব চুল সাদা, হাতের 5 আঙুলে মাঘের শীত। মাঝে মধ্যেই রাত দুপুরে ঘুমোতে না পারার যন্ত্রণায় সে চিৎকার করে উঠত, আমি একটি প্রেমের কবিতা লিখতে চাই, মাত্র একটি প্রেমের কবিতা। আর তখনই শোনা যেত তার মাথার ভিতর, তার বুকের মধ্যে সেই কঠিন তিরস্কার, বুড়ো হয়ে গেলি এখনো স্বপ্ন দেখছিস? দেখ, ভালো করে চেয়ে দেখ, তোর চারদিকে এখন হলুদ হেমন্তের পৃথিবী। কিন্তু তারপর, তারপর কি দেখছিস? ধান কাটা হয়ে গেছে, চাষিরা ঘরে ফিরে যাচ্ছে, কিন্তু মাঝখানে ও কে? ওরা কারা? দেখতে দেখতে তার পাকা ধানের হলুদ পৃথিবী খুন খারাপি লাল, লাল থেকে আগুন,
আবার আগুন, আগুন, তুমি আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছো, কিন্তু আমি তো শুদ্ধ হলাম না, শুধু পুড়ে গেলাম। আমি সারা জীবন শুধু হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস, তাদের সর্বনাশ আমার জটায় বেঁধে সরস্বতী নদীর জলে ঝাঁপ দিতে গেলাম, কোথাও তাকে খুঁজে পেলাম না। তুমি আমাকে কি জীবন শেখাও আগুন? এই কি মানুষের জীবন? তার একটি মাত্র প্রেমের কবিতা। কবিতা, তুমি এখন তিন ভুবনের কোন অতলান্ত অপ্রেমের মধ্যে ঘুমিয়ে আছো। ঘুমাও, তুমি ঘুমাও, আর আমি জেগে থাকি আর এক আরম্ভের জন্য, মৃত্যুর মুখোমুখি আমি জেগে থাকি। অনেক বন্ধুরা এখানে লিখেছেন, আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আর আলাদা করে পড়তে গেলে আমার মনোসংযোগ হয়তো নষ্ট হতে পারে। সবাই আমার শুভেচ্ছা জানবেন। এই বছর 2020 আমাদের চারপাশের প্রকৃতি থেকে আড়াল করেছে, আমাদের তৈরি চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকতে বাধ্য করেছে। কিন্তু এই কিছুদিন জানলা দিয়ে তাকালে সাদা পেঁজা তুলোর মেঘ ভাসা নীল আকাশ দেখতে পাচ্ছি। এই বৃষ্টি নামলো তো খানিক পরে নির্মল আকাশে সোনা রোদের হাসি। নেহাত কাজের কারণে বাইরে বেরোলে দেখি জল ভরা খাল পাড়ে কাশের গুচ্ছের সাজ। সবকিছু অভ্রান্ত জানাচ্ছে শরৎ এসেছে। এই শরৎকে নিয়ে কবিতা আমাকে ফিরিয়ে দেয় আমার ছেলেবেলায়, আর অন্যান্য উজ্জ্বল স্মৃতির ঝাঁপি খুলে দেয়। শরৎকে নিয়ে এবারের পর্ব ঘাসের মাথায় মুক্ত ছড়ানো। প্রথমে কবি সত্যেন্দ্রনাথ দত্তের একটি ছোট কবিতা শোনাই, কাশফুল। হোথা বরষার ঘন জবনিকা খানি সহসা গিয়েছে খুলি, হোথা ঘাসের সায়র ফেনিল করেছে কাশের মুকুলগুলি। ওই তুলি সমতুল সাদা কাশ ফুল আলো করে আছে ধুলি, যেন শারদ জোছনা অমল করিতে ধরণী করেছে ধুলি। যেন রাতারাতি সুধা ধবলিত করি দিবে গো কাজল মেঘে, তাই গোপনে স্বপনে তুলি লাখে লাখে সহসা উঠেছে জেগে। তারা কিছু রাখিবে না পাংশু ধূসর, কিছু রাখিবে না রুখু, তারা আকাশের চাঁদে বুলাইতে চায় আপনার রংটুকু। তাই বাতাসের বুকে বুলিছে ধরার ধৃত তুলি অঙ্গুলি, ওগো জোছনার রং ফলাইতে চায় কাশের ক্ষুদ্র তুলি। এরপর আবার সেই রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ছাড়া কিছু ভাবতে পারা যায় না। রবীন্দ্রনাথের নটরাজ ঋতুরঙ্গশালায় সেই শরৎকে নিয়ে তিনি বলেছেন, শরৎ ডাকে ঘর ছাড়ানো ডাকা, কাজ ভুলানো সুরে, চপল করে হাঁসের দুটি পাখা, ওড়ায় তারে দূরে। শিউলি কুড়ি যেমনি ফোটে শাখে, অমনি তারে হঠাৎ ফিরে ডাকে, পথের বানে পাগল করে তাকে, ধুলায় পড়ে ঝুরে। শরৎ ডাকে ঘর ছাড়ানো ডাকা, কাজ খোয়ানো সুরে। শরৎ আজি বাজায় একই ছলে পথ ভোলানো বাঁশি, অলস মেঘ যায় যে দলে দলে গগন তলে ভাসি। নদীর ধারা অধীর হয়ে চলে, কি নেশা আজ লাগলো তার জলে। ধানের বনে বাতাস কি যে বলে, বেড়াই ঘুরে ঘুরে। শরৎ ডাকে ঘর ছাড়ানো ডাকা, কাজ খোয়ানো সুরে। শরৎ আজি শুভ্র আলোকেতে মন্ত্র দিল পড়ি, ভুবন তাই শুনিল কান পেতে বাজে ছুটির ঘড়ি। কাশের বনে হাসির লহরীতে বাজিল ছুটি মর্মরিত গীতে, ছুটির ধ্বনি আনিল মোর চিতে পথিক বন্ধুরে। শরৎ ডাকে ঘর ছাড়ানো ডাকা, কাজ খোয়ানো সুরে।
এরপর রবি ঠাকুরের লিপিকা কাব্যগ্রন্থের আগমনীর নির্বাচিত অংশ। একদিন বাদলের মেঘ কেটে গেল। কালো মেঘ হলো সাদা। কৈলাসের শিখর থেকে ভৈরব টান নিয়ে ছুটির হাওয়া বইল। মানস সরোবরের পদ্মগন্ধে দিনরাত্রির দণ্ডপ্রহরগুলো মৌমাছির মতো উতলা করে দিল। উপরের দিকে তাকিয়ে দেখি সমস্ত আকাশ হেসে উঠেছে আমার 6 তলা ওই বাড়িটার উদ্ধত ভাড়াগুলোর দিকে চেয়ে। আমি তো ব্যাকুল হয়ে পড়লেম। যাকে দেখি তাকেই জিজ্ঞাসা করি, ওগো, কোন হাওয়াখানা থেকে আজ নহবজ বাজছে বলো তো? তারা বলে, ছাড়ো, আমার কাজ আছে। একটা খ্যাপা পথের ধারে গাছের গুঁড়িতে হেলান দিয়ে মাথায় কুন্দ ফুলের মালা জড়িয়ে চুপ করে বসেছিল। সে বলল, আগমনীর সুর এসে পৌঁছলো। আমি যে কি বুঝলেম জানি নে। বলে উঠলেম, তবে আর দেরি নেই। সে হেসে বললে, না, এলো বলে। তখনই খাটাঞ্চি খানায় এসে মনকে বললেম, এবার কাজ বন্ধ করো। মন বললে, সে কি কথা, লোকে যে বলবে অকর্মণ্য। আমি বললেম, বলুক গে। মন বললে, তোমার হলো কি, কিছু খবর পেয়েছো নাকি? আমি বললেম, হ্যাঁ, খবর এসেছে। কি খবর? মুশকিল, স্পষ্ট করে জবাব দিতে পারিনি, কিন্তু খবর এসেছে। মানস সরোবরের তীর থেকে আলোকের পথ বেয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হাঁস এসে পৌঁছল। মন মাথা নেড়ে বললে, মস্ত বড় রথের চূড়ো কোথায়, আর মস্ত ভারী সমারোহ, কিছুই তো দেখিনি, শুনিনি। বলতে বলতে আকাশে কে যেন পরশমণি ছুঁইয়ে দিলে। সোনার আলোয় চারদিক ঝলমল করে উঠল। কোথা থেকে একটা রব উঠে গেল, দূত এসেছে। আমি মাটিতে মাথা ঠেকিয়ে দূতের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেম, আসছেন নাকি? চারদিক থেকে জবাব এলো, হ্যাঁ, আসছেন। মন ব্যস্ত হয়ে বলে উঠল, কি করি, সবে মাত্র আমার 6 তলা বাড়ির ছাদ পিটনো চলছে, আর সাজ সরঞ্জাম সত্য এসে পৌঁছলো না। উত্তর শোনা গেল, আরে ভাঙো ভাঙো তোমার 6 তলা বাড়ি, ভাঙো। মন বললে, কেন? উত্তর এলো, আজ আগমনী যে, তোমার ইমারতটা বুক ফুলিয়ে পথ আটকেছে। মন অবাক হয়ে রইল। আবার শুনি, ঝেঁটিয়ে ফেলো তোমার সাজ সরঞ্জাম। মন বললে, কেন? তোমার সরঞ্জাম যে ভিড় করে জায়গা জুড়েছে। যাকগে, কাজের দিনে বসে বসে 6 তলা বাড়ি গাঁথলেম, ছুটির দিনে একে একে সব কটা তলা ধূলিসাৎ করতে হলো। কাজের দিনে সাজ সরঞ্জাম হাটে হাটে জড়ো করা গেল, ছুটির দিনে সমস্ত বিদায় করেছি। কিন্তু মস্ত বড় রথের চূড়ো কোথায়, আর মস্ত ভারী সমারোহ? মন চারদিকে তাকিয়ে দেখলে, কি দেখতে পেলে? শরৎ প্রভাতের শুকতারা, কেবল ওইটুকু। হ্যাঁ, ওইটুকু। আর দেখতে পেলে শিউলি বনের শিউলি ফুল, কেবল ওইটুকু। হ্যাঁ, ওইটুকু। আর দেখা দিল লেজ দুলিয়ে ভোরবেলাকার একটি দোয়েল পাখি। আর কি? আরেকটি শিশু, সে খিলখিল করে হাসতে হাসতে মায়ের কোল থেকে পালিয়ে এলো বাইরের আলোতে। তুমি যে বললে আগমনী, সে কি এরই জন্যে? হ্যাঁ, এরই জন্যেই তো প্রতিদিন আকাশে বাঁশি বাজে, ভোরের বেলায় আলো হয়। এরই জন্যে এত জায়গা চাই। হ্যাঁ গো, তোমার রাজার জন্যে 7 মহলা বাড়ি, তোমার প্রভুর জন্যে ঘর ভরা সরঞ্জাম, আর এদের জন্যে সমস্ত আকাশ, সমস্ত পৃথিবী। আর মস্ত বড় ওইটুকুর মধ্যেই থাকেন।
ওই শিশু তোমাকে কি বর দেবে? ওই তো বিধাতার বর নিয়ে আসে, সমস্ত পৃথিবীর আলো নিয়ে, অভয় নিয়ে, আনন্দ নিয়ে। ওরই গোপন তুনে লুকোনো থাকে ব্রহ্মাস্ত্র, ওরই হৃদয়ের মধ্যে ঢাকা আছে শক্তিশেল। মন আমাকে জিজ্ঞাসা করলে, হ্যাঁ গো কবি, কিছু দেখতে পেলে, কিছু বুঝতে পারলে? আমি বললেম, সেই জন্যেই ছুটি নিয়েছি। এতদিন সময় ছিল না, তাই দেখতে পাইনি, বুঝতে পারিনি। তোমার ছুটি নীল আকাশে, তোমার ছুটি মাঠে, তোমার ছুটি থইহারা ওই দিঘির ঘাটে ঘাটে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ঠাকুরদাদার চিঠি। তোমার ছুটি তেঁতুল তলায় গোলাবাড়ির কোণে, তোমার ছুটি ঝোপে ঝাপে পারুল ডাঙার বনে, তোমার ছুটির আশা কাঁপে কাঁচা ধানের খেতে, তোমার ছুটির খুশি নাচে নদীর তরঙ্গেতে। আমি তোমার চশমা পড়া বুড়ো ঠাকুর দাদা, বিষয় কাজের মাকড় সাটার বিষম জালে বাঁধা। আমার ছুটি সেজে বেড়ায় তোমার ছুটির সাজে, তোমার কণ্ঠে আমার ছুটির মধুর বাঁশি বাজে। আমার ছুটি তোমারই ওই চপল চোখের নাচে, তোমার ছুটির মাঝখানেতেই আমার ছুটি আছে। তোমার ছুটির খেয়াবে শরৎ এলো মাঝি, শিউলি কানন সাজায় তোমার শুভ্র ছুটির সাজি। শিশির হাওয়া শির শিরিয়ে কখন রাতারাতি হিমালয়ের থেকে আসে তোমার ছুটির সাথী। আশ্বিনের এই আলো এলো ফুল ফোটানো ভোরে, তোমার ছুটির রঙে রঙিন চাদরখানি পরে। এই শারদোৎসবে যে যেখানেই থাকুক না কেন, বেনিয়মের খেয়ালে চলা এই বাতাস, সোনালি রোদ, ঘাসের ডগায় মুক্তোর মতো শিশির, এই সব হৃদয়ের কোন রন্ধ্রপথে ঢুকে নাড়া দেয় বারবার। মনে পড়ে বুকের ভেতরে এতদিন আগলে রাখা শৈশবের কুমারী স্মৃতির অ্যালবাম। মনে পড়ছে দীনেশ দাসের কবিতা জাতক ১৩৬০। আকাশে স্বচ্ছ মেঘ, পথের উপরে ঝিরঝিরে জলের জুঁই ঝরে ঝরে পড়ে। হঠাৎ চাঁপার কলি আলোর আঙুল এসে জলটুকু মুছে দিল শেষে। কি যেন টাঙিয়ে দিল পুজোর গরদখানি আকাশের তারে, সেখানে আমার নাম খুঁজি বারে বারে। নতুন ঘাসের মতো নরম মাটির বুকে নিঃসাড়ে গজানো সেই সব দিনগুলো কোথা আছে জানো? অনেক ঘুরেছে তারা ভরা আদি গঙ্গার দুধারে, বেলভেডিয়ারে। তারপরে কোন ফাঁকে সরে গেল নিঃশব্দ ছায়ার মতো, কত দূরে, কোনখানে, বলো তো, বলো তো। ৪০ বছর আগে প্রথম ভোরের মতো একটি শিশুর চোখ মেলা, হাসির গিনিতে গড়া, কান্নার মুক্তোয় গাঁথা সেই ছেলেবেলা। কোথায় হারিয়ে গেল রোদ বৃষ্টি ঝড়ে, সময়ের কোন বালুচরে? ভাদ্রের সংক্রান্তি দিন সেই, সেই চেনা পথ হাঁটি, মনে হয় নেই নেই নেই, কিছু নেই। হঠাৎ আকাশ থেকে এক ফালি ভোরের নির্মল নীল এনে দিল কবেকার ভোরের বয়স সাবলীল। এরপরেই চলে আসছি বুদ্ধদেব গুহের একটি রচনা, ঋভুর ষষ্ঠী। পঞ্চমীর চাঁদ শেষ রাতের শিশির ভেজা বাঁশবনের মাথায় উঠে বসেছে এখন। ইস, রূপঝুরি হয়ে গেল পুরো বাঁশ বন। একটা বাদুর উড়ে গেল তার বড় বড় ডানায় সপ সপ শব্দ করে চাঁদের দিকে, চাঁদকে ভালো করে দেখবে বলে। মনে হলো যেন কল্পনার জগতের কোনো প্রাণী।
এই রাত তো মায়ারই রাত, ভাবল রিভু। গোয়ালে ফুলমণি গরু জোরে নিঃশ্বাস ফেলল। তার মেটে রঙা বকনা বাছুর কি যেন বলল তাকে অস্ফুটে। গরুর গায়ের গন্ধ শিশির আর চাঁদ ভেজা শেষ রাতের গায়ের গন্ধে মিশেল দিল, চারিয়ে গেল ওম ধরা গন্ধটা। রিভু বিছানা ছেড়ে জানলার পাশে এসে দাঁড়িয়েছিল। এবারে ফিরে গেল মায়ের গায়ের মিষ্টি মিষ্টি গন্ধমাখা বিছানাতে। এই রাত পোয়াবে ষষ্ঠীর বোধনের ঢাকের বাজনাতে। কি মজা! এই সব কথা, এই রাতের কথা ভাবতে ভাবতে কখন যে রিভু আবার ঘুমিয়ে পড়েছে ও জানেই না। ঘুম ভাঙল হাঁসেদের ঘরের মধ্যে থেকে তাদের ছটফটানি হিসিসানির আওয়াজ আর ঢাকুর ঢুকুর কুর্রা কুরুম ঢাই কুড়কুর কুরনা ঢাকদানি আর ঝুন্ঝুকারি ঢ্যামকুরকুর ঢাইনা আওয়াজে। খাল বিল শিশির ভেজা মাঠ আর কাশফুলের বুড়ির চুল মারিয়ে পেরিয়ে পায়ে জড়িয়ে ছুটে আসছে ঢাকের বাদ্যি, পুজো পুজো। বাবার নৌকো কখন এসে পৌঁছবে কে জানে। রিভু চান করে জলখাবার খেয়ে নিল। সব ভাই বোন জ্যাঠতুতো খুড়তুতো পাড়াতুতো সকলে মিলে হই হই করে খেলো রান্নাঘরের মেঝেতে একসঙ্গে বসে। তারপর রিভু বেরিয়ে পড়ল সেজে গুজে পুটুর বাড়ির দিকে। পুটুকে নিয়ে হরিসভায় যাবে। সেখানে কত লোকই যে আসবে। শুধু কি রিভুই চলেছে হরিসভার দিকে একা? না, তা না। জলপাই গাছের মস্ত গুড়ির পাশ থেকে হলদে কালো ডোরা কাটা ঢোরা সাপু অতি ধীরে সুস্থে রওনা দিয়েছে হরজাই রঙা শিশির ভেজা পাতা ভরা ঝিম ধরা গন্ধের শরৎ সকালে বুকে হেঁটে চলেছে সেও মাকে দেখার জন্য। দেখা হলেই হরিসভার পুকুরে ডুব দেবে। শিশির ভেজা পথের পাশে পাশে একটা নীল শামুক আর একটা লাল শামুকও চলেছে সেদিক পানে, যেন সাপ লাগা নীলকমল আর লাল কমল। বসন্ত বৌরি পাখিও তার জুড়িকে নিয়ে হলুদ কালো ডানায় সোনার কুচি রোদ ছিটোতে ছিটোতে ঝাঁকি দিয়ে দিয়ে উড়তে উড়তে চলেছে সেই দিকেই। শিউলির গন্ধে ম ম করছে চারদিক। পাতা ঝরা আমলকি গাছে হীরের মতো শিশিরের ফুল ফুটে আছে। একটু পরেই রোদ লেগে সোনালি তারাবাজির ফুল হয়ে মাটিতে ঝরে পড়বে বলে। আরে কে যেন গান গাইছে। কে গাইছে? উমা, এ যে রাঙা পিসির গলা। কি গায়? আগমনী গান। রাঙা পিসির গলার মধ্যে নদী পাড়ের পেলব মাটির মতো গর্ত, তাতে সুরের পাখিদের নিবিড় বাসা। গাইছে রাঙা পিসি, দেখো না নয়নে গিরি গৌরী তোমার সেজে এলো। দ্বিভুজা ছিল যে উমা দশভুজা কবে হলো। সঙ্গে লক্ষ্মী সরস্বতী আর কার্তিক গণপতি, সিংহ পৃষ্ঠে ভগবতী, চারিদিক করেছে আলো। আহা কি গান! রিভু রাঙা পিসি গান থামালে চেঁচিয়ে বলল, ও পিসি আরেকটা গান গাও। রাঙা পিসি চান করে উঠে একটি কচি কলাপাতা রঙা শাড়ি পরেছে আজ, আর লাল জামা। আহা যেন বনটি এটি। হাতছানি দিয়ে রিভুকে কাঠিয়ে ডাকলো রাঙা। বলল, ও রিভু একবারটি কাছে আয়, এ জামা তোকে কে এনে দিল রে? রিভু রাঙা পিসিদের বাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলল, মেজো পিসি এনে দিয়েছে। বাহ কি দেখাচ্ছে রে তোকে, একেবারে যেন রাজপুত্রটি। রিভু হেসে বলল, আর তুমি যে আজ বনটিয়ে তার বেলা। ও মা তাই বলেই হাওয়া লাগা বেদবনের মতো দুলে উঠল রাঙা পিসি। নিজেকে মুখ নামিয়ে দেখলো একবার নিজে। এই শরতের শিউলির গন্ধ আর পাখির ডাক ভরা সকালে রাঙা পিসির সামনে দাঁড়িয়ে ভারী ভালো লাগছে রিভুর। কি পবিত্র, কি স্নিগ্ধ, কি সুগন্ধি এই বনটিয়েতির মতো হাসি খুশি রাঙা পিসি। আসলে সব মেয়েই বুঝি দুর্গা ঠাকুর, রিভুর মনে হয়। গাইতে হবেই, হ্যাঁ গাইতে হবেই, দাবি জানিয়ে বলল রিভু। রাঙা পিসি গাইছিল, স্বপন যদি ভাঙিলে রজনী প্রভাতে, পূর্ণ কর হিয়া মঙ্গল কিরণে, রাখো মোরে তব কাজে, নবীন করো এ জীবন হে,
খুলি মোর গৃহদ্বার, ডাকো তোমারই ভবনে হে। স্বপন যদি ভাঙিলে রজনী প্রভাতে। লাল হলুদ জামা গায়ে রিভু ছবির মাছরাঙার মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার কিশোর শরীরের অনুপরমাণুতে কাঁপন লাগালো সেই গান। হঠাৎই রাঙাপিসির সুন্দর শেষ রাতের স্বপ্নের মতো কথার মধ্যে হরিসভার পুজো মণ্ডপের দিক থেকে ঢাক বেজে উঠল, ঢ্যাম কুড়কুর ঢ্যাম কুড়কুর কুরুর কুরুর ঢ্যাম। রিভু চমকে উঠেই বলল, পিসি যাই। রাঙাপিসি রিভুর থুতনিতে হাত ছুঁয়ে বলল, যাওয়া নেই, এসো। আকাশ বলল, এসো। ফুল বলল, এসো। ভোরের পাখি বলল, এসো এসো। সামনের সবুজ প্রান্তরের ঘাসে ঘাসে আর পাতা ঝরা আমলকির ডালে ডালে ফুটে থাকা হীরের মতো শিশিরের দুলেরা দুলতে দুলতে বলল, এসো রিভু, এসো এসো। রিভু বলল, যাই বলেই দৌড়লো। কাকে যে বলল তা রিভু নিজেই জানে না। বুকের মধ্যে তখন ঢ্যাম কুড়কুর কুড়ুর কুড়ুর ঢ্যাম বাজতে লেগেছে, চলকে উঠেছে রক্ত সুখে বুকে মুখে। শারদোৎসবের দিনগুলো সবার আনন্দে কাটুক এই প্রার্থনা করি মঙ্গলময়ের কাছে। উৎসবের আলো ম্লান হয়ে গেলে দরজায় কড়া নাড়বে শীতের উত্তুরে হাওয়া। আমাদের আশঙ্কার দিনগুলি আরও হয়তো দীর্ঘায়িত হবে, আরও কিছুদিন হয়তো আমাদের চার দেয়ালের মধ্যে স্বেচ্ছাবন্দি থাকতে হবে। তবু আমরা ভালো থাকতে সঙ্গী করে নেব কবিদের শব্দমালা, আর বিশ্বাস রাখব মানুষের জন্য মানুষের সাহায্য ও সাহচর্যে। অনুষ্ঠানের শেষ পর্বে কয়েকজন কবির এইরকম কিছু কবিতা আবৃত্তি করতে চাই, যা আমাদের আশঙ্কা ও ভয়ের দিনগুলিতে স্বস্তিতে বেঁচে থাকার অমোঘ দিক নির্দেশ দেয়। এই পর্বের প্রথম কবিতা শিয়রে সে মুখ, কবি রাহুল পুরকায়স্থ। প্রত্যাশায় ঘুণ ধরে, প্রতীক্ষাতে ভেসে যায় 8 পৌরে সুখ। অন্ধকার বুকে চেপে সারা রাত জেগে থাকে শিয়রে সে মুখ। স্তব্ধতায় আসে যায় যৌবন চেনা গন্ধ, ভাতের সুগন্ধ মেখে উপসী আধার উদলা করে বুক। বুকের নিভৃতে বুক রেখে সারা রাত জেগে থাকে শিয়রে সে মুখ। কবি অরুণ চক্রবর্তীর কবিতা এমনতর ইচ্ছে টিচ্ছে। একটুখানি আদর করব এমনতর ইচ্ছে ছিল, এমনতর ইচ্ছে ছিল শেকড় থেকে আদর পাবার। সোনার ফসল তোমারই থাক, আমি কেবল তোমার মাঠে ধান খুঁটে খাই সারা বছর। এমনতর ইচ্ছে টিচ্ছে বসত করে বুকের ভেতর। আলগুলো সব ভেঙে ভুঙে উড়ে বেড়াই, ঘুরে বেড়াই অনন্তকাল, মাঠে মাঠে ধান বুনে যাই। মাস বিউনি ধানের খবর খুঁজেই বেড়াই, গাছ বুনে যাই এখান সেখান, নীল নির্জন সবুজ শান্তি ছায়ায় বসে গল্প করি। সেই তো দেখা সত্যিকারের, শেকড় থেকে দাঁড়িয়ে দেখা, নকল পোশাক পুড়িয়ে দেখা। ইচ্ছে করে অন্নপূর্ণা মায়ের বাথান আগল ভেঙে দিই খুলে দিই, যেমন করে রোদ খুলে দেয়, জল খুলে দেয় এবং হাওয়া, তেমন করে ধান তুলে দিই সবার হাতে, সবার হাতেই। এমনতর ইচ্ছে টিচ্ছে বসত করে বুকের ভেতর। শেষ করছি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতায় দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা,
তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। নমস্কার, যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে আমার ধন্যবাদ। নাইয়ার সবাই, সভ্যরা, আমার শ্রোতা বন্ধুরা, সবাইকে আমি শুভরাত্রি জানাই। নমস্কার। এন্ড